যানবাহনের অতিরিক্ত চাপ ও কয়েকটি দুর্ঘটনার জেরে যমুনা সেতু মহাসড়কে ভোর থেকে প্রায় 5 ঘন্টা যানজটের ভোগান্তিতে পড়তে হয় যাত্রী এবং চালকদের। যমুনা সেতু বিভাগের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজউদ্দিন জানান, ভোররাতে সেতুর উপর দুটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। সেগুলো উদ্ধার করার সময় সেতু থেকে ঢাকামুখী লেনে গাড়ির জটলা তৈরি হয়। পরে সকাল 7:30টার দিকে সেতুর ওপরে আরেকটি দুর্ঘটনা ঘটে। এর জেরে সল্লা পর্যন্ত প্রায় 7 কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজটের সৃষ্টি হয়। পরে দুর্ঘটনা কবলিত যান সরানোর পর 11:30টার দিকে স্বাভাবিক হয়ে আসে পরিস্থিতি। রাজধানীর রেল স্টেশন ও বাস টার্মিনালগুলোতে এখনও তেমন যাত্রী চাপ দেখা যায়নি। শুক্রবার ঘরমুখো মানুষ অনেকটাই স্বস্তিতে ঢাকা ছাড়ছেন। যারা ছুটি পাননি তাদের অনেকে আগেভাগেই পরিবার ও সন্তানদের বাড়ি পাঠিয়ে দিচ্ছেন। ঈদ উপলক্ষে রাজধানী ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ। অনেকেই ছুটি না পাওয়ায় পরিবার পরিজনকে আগেভাগেই পাঠিয়ে দিচ্ছেন। এখান থেকে পরিবারকে গাড়িতে উঠিয়ে দিব। আমার আরও 2 দিন অফিস আছে, আমি 2 দিন অফিস করে পরে যাব, তো ওদের আজকে উঠিয়ে দিব, জামালপুর যাবে। ছুটির দিনে বাড়ি যেতে পেরে খুশি যাত্রীরা। সময় মতো ছেড়ে যাচ্ছে ট্রেন, নেই কোনো ভোগান্তি। অনেক দৌড়াদৌড়ি করবো, বন্ধুদের সাথে ফুটবল খেলবো, গল্প করবো, এটা অনেক খুশির একটা বিষয়। ওই শুধু ধূমকেতুই ওই একটাই মাঝে 1 ঘন্টা লেট হয়েছে, তাছাড়া অন্যগুলা 5 মিনিট বা 10 মিনিট ওগুলা মাঝেই হয় না, ওটা লেট ধরা চলে না। দুর্ঘটনা রোধে যাত্রীদের ট্রেনের ছাদে ভ্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে রেল কর্তৃপক্ষ। বিনা টিকিটে স্টেশনে প্রবেশ বা ট্রেনে ভ্রমণ করলে গুনতে হবে জরিমানা। কমলাপুর এবং বিমানবন্দর রেলওয়ে স্টেশনে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা আছে। কোনো যাত্রী যাতে বিনা টিকিটে প্রবেশ করতে না পারে সেজন্য আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করব। যাত্রী সাধারণের প্রতি অনুরোধ করব, বেঁচে থাকলে ঈদ করতে পারবেন, কিন্তু ছাদে অনেক ঝুঁকিপূর্ণ ভ্রমণ, নিজের জীবনের ঝুঁকি নিয়ে ছাদে ভ্রমণ করবেন না। এদিকে রাজধানীর মহাখালী ও গাবতলী বাস টার্মিনালে সকালে ভিড় থাকলেও দুপুরের পরে ছিল অনেকটাই ফাঁকা। যে আমি 12টার দিকে আসছি, ময়মনসিংহ যাব, তো বলছে অপেক্ষা করতে 1টার দিকে যাবো আর কি। ভাগে যাচ্ছি যাতে আমাদের যানজটের ভোগান্তিটা না পড়তে হয়। এখন অবশ্য আগের মতো এখন যানজট হয়ও না। সড়কপথে যানজট এড়াতেই অনেকেই যাচ্ছেন আগেভাগে, নেই বাড়তি ভাড়ার অভিযোগও। আজকে সকাল থেকে চাপটা একটু বেশি, এখন আবার কম, সকালে একটু বেশি আসছে। যাত্রীর এখন তো চাপ নাই, এখন ওই যে হচ্ছে 14-15 জন। টার্মিনালের কাউন্টার সংশ্লিষ্টরা বলছেন, শনি ও রবিবার অফিস ছুটির পর যাত্রী চাপ বাড়বে। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রায় 2 দশক পর ময়মনসিংহের ত্রিশালে আবারও জাতীয় পর্যায়ে উদযাপিত হতে যাচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী। এ অনুষ্ঠানে যোগ দিতে শনিবার ময়মনসিংহ যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নজরুল জয়ন্তীর বর্ণাঢ্য আয়োজনের পাশাপাশি প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ত্রিশালে উৎসবের আমেজ। 1914 সালে দারোগা রফিজউল্লাহর হাত ধরে বর্ধমানের আসানসোল থেকে ময়মনসিংহের ত্রিশালের কাজীর সিমরা গ্রামে আসেন কিশোর নজরুল। 1 বছর থাকার পর এখান থেকে যান নামাপাড়া বিচদিয়া ব্যাপারী বাড়ি, ভর্তি হন দরিয়ারামপুর হাই স্কুলে। কবি স্মৃতি বিজড়িত স্কুল ঘিরে চলছে জাতীয়ভাবে তার জন্মবার্ষিকী উদযাপনের প্রস্তুতি। 3 দিনের অনুষ্ঠানে থাকবে আলোচনা সভা, নাচ, গান, আবৃত্তি এবং পালা। থাকছে নজরুল মেলার সঙ্গে বইমেলাও। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তা। মাননীয় প্রধানমন্ত্রী ত্রিশাল উপজেলায় জাতীয়ভাবে এই কর্মসূচি উদ্বোধন করবেন। এ লক্ষ্যে আমরা ব্যাপক প্রস্তুতি ইতিমধ্যে কাজ শুরু করেছি। নিরাপত্তার বিষয় পর্যালোচনা করে আমরা প্রত্যেকটা বিষয় বিবেচনা করে নিরাপত্তা নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছি। ভেন্যু সুসজ্জিতকরণের জন্য কার্যক্রম চলমান রয়েছে। ত্রিশালে পা রেখে 1989 সালে বাবা জিয়াউর রহমানের খনন করা দরিয়ার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেলে নজরুল জয়ন্তীর 3 দিনের আয়োজনে বক্তব্য রাখবেন তিনি। খাল খনন শেষ করে উপস্থিত এলাকাবাসীর উদ্দেশ্যে কথা বলবেন এবং সব শেষ করে উনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যে অনুষ্ঠান 3 দিন ব্যাপী, সেই অনুষ্ঠানমালার উদ্বোধন উনি করবেন। এর আগে বেগম খালেদা জিয়া ত্রিশালে 3 বার জাতীয় কবির জন্মবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন। সেখানে দেয়া ঘোষণার বাস্তবায়নে আজকের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। এবার স্থানীয়দের দাবি আন্তর্জাতিক মানের বিমানবন্দর এবং মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপনের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
কোরবানির ঈদ সামনে কেন্দ্র করে মাস জুড়ে রেমিটেন্স প্রবাহী ইতিবাচক ধারা। চলতি মে মাসের ২০ দিনে বৈধ ব্যাংকিং চ্যানেলে দেশে রেমিটেন্স এসেছে ২৬২ কোটি ২০ লাখ ডলার। প্রতিদিন গড়ে এসেছে ১,৬০৯ কোটি টাকার বেশি। বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে চলতি অর্থবছরের জুলাই থেকে ২০ মে পর্যন্ত দেশে মোট রেমিটেন্স এসেছে ৩,১৯৫ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। হুন্ডি প্রতিরোধে কঠোর অবস্থান, প্রণোদনা সুবিধা এবং ব্যাংকিং চ্যানেলের সেবার উন্নয়নে রেমিটেন্স বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সংশ্লিষ্টরা বলছেন, বর্তমান ধারা অব্যাহত থাকলে চলতি মে মাসে দেশে রেকর্ড পরিমাণ রেমিটেন্স আসতে পারে, যা দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ শক্তিশালী করার পাশাপাশি অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। কোরবানির ঈদ সামনে রেখে নতুন টাকার চাহিদা বেড়ে গেলেও ব্যাংকে খুব বেশি পাচ্ছেন না বলে অভিযোগ গ্রাহকদের। সবচেয়ে বেশি সংকট 10 ও 20 টাকার নোটের। ব্যাংকাররা জানিয়েছেন, কেন্দ্রীয় ব্যাংক থেকে চাহিদা মতো নতুন নোট না পাওয়ায় দিতে পারছেন না গ্রাহকদের। নিয়ন্ত্রক সংস্থা বলছে, ঈদের আগে টাকশালে প্রায় 16,000 কোটি টাকার নতুন নোট চাইলেও তারা দিয়েছে 8,000 কোটি টাকার। যে কোনো উৎসবে বেড়ে যায় নতুন টাকার চাহিদা। কোরবানির ঈদের আগেও তাই বিভিন্ন ব্যাংকে ভিড় করছেন গ্রাহকরা। তবে চাহিদা মতো পাচ্ছেন না বলে অভিযোগ তাদের। বাংলাদেশ ব্যাংকের আশপাশে দেখি যে রাস্তার পাশে ডালা সাজিয়ে নতুন টাকা বিক্রি হচ্ছে, লেনদেন হচ্ছে। যখন চাই তখনই দেয়, ব্যাংকের থেকে খুব ভালো পরিচিত লোকজন আসতো, যখন যেভাবে চাই টাকা দেয়। অনেক চেষ্টা করছি, অনেক ট্রাই করছি, এদেরকে বলতেছে কোনো টাকা নেই, কোনো খুচরা টাকা নেই, নতুন টাকা নেই। ব্যাংকাররা বলছেন, উৎসবের সময় শুধু নতুন নোট নয়, চাহিদা বাড়ে নগদ টাকারও। কিন্তু এবার বাংলাদেশ ব্যাংক থেকে নতুন টাকার সরবরাহ কম থাকায় গ্রাহকদের সন্তুষ্ট করতে পারছেন না তারা। 123টা শাখায় আমি একটা রিং করেও যদি দিতে পারি, সেই পরিমাণ টাকাও আমি এখন পর্যন্ত পাই নাই, তাই না? যদি আমি সামনে পাই তাহলে আবার আমি বেশি দিতে পারি, কিন্তু এখন হচ্ছে আমাকে এর ভিতরেই আমাকে সমস্ত জায়গায় যতখানি সম্ভব গুরুত্ব বিবেচনায় আমাকে পৌঁছতে হচ্ছে বা আমার পৌঁছানোর চেষ্টা করছি। একজন লোক 50,000 টাকা একটা চেক দিয়েছে, উনি 50,000 টাকায় যদি নতুন টাকা চান এবং ছোট টাকা চান, এটা তো অসম্ভব একটা ব্যাপারের কারণে এই চাহিদা পূরণ করার ক্ষমতা বাংলাদেশ ব্যাংকেরও নেই, আমারও নেই, সারা জাতির কারোই নেই। বাংলাদেশ ব্যাংক বলছে, কাগজ ও কালির সংকটে টাকশালে উৎপাদন কমেছে। তবু যতটা সম্ভব প্রতিটি ব্যাংকেই কিছু কিছু নতুন টাকা দেয়া হয়েছে। যে বাংলাদেশ ব্যাংকের ভল্টে 1,000 কোটি টাকা থাকা সত্ত্বেও আমাকে 400 কোটি কম দেওয়া হলো, এই অভিযোগ তোলার সুযোগ আমরা দিব না। আমরা আমাদের ভল্ট উজাড় করেই তাদেরকে সহায়তা করব, কিন্তু যেহেতু চাহিদা অফুরন্ত, যোগান সীমিত, এই কারণে একটা হতাশা থাকবে। কোনো ব্যাংকের কর্মকর্তা কর্মচারী গ্রাহকদের নতুন টাকা না দিয়ে খোলা বাজারে বিক্রি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদ সামনে রেখে রাজধানীর বাজারে বেড়েছে পোলাওয়ের চালের দাম। চিনিগুড়া ও কালিজিরা চালের দাম প্রতি কেজিতে বেড়েছে 40 টাকা। মশলার সরবরাহ স্বাভাবিক থাকায় দাম স্থিতিশীল রয়েছে, তবে বেড়েছে আদা ও এলাচের দাম। কোরবানির ঈদ আসতে আর বাকি কয়েকদিন, এর মধ্যে রাজধানীর বাজারগুলোতে বেড়েছে ক্রেতাদের ভিড়। বাজারে বাড়তি পোলাওয়ের চালের দাম কেজিতে বেড়েছে 40 টাকা। চিনিগুড়া ও কালিজিরা চালের 1 কেজির প্যাকেট বিক্রি হচ্ছে 175 থেকে 180 টাকায়, আর খোলা বাজারে প্রতি কেজি 120 থেকে 150 টাকায়। এদিকে বাজারে আদার দাম কেজিতে বেড়েছে 50 টাকা। মানভেদে বিক্রি হচ্ছে প্রতি কেজি 150 থেকে 250 টাকায়। গত সপ্তাহে যেখানে পেঁয়াজের দাম আপনার 50-55 এরকম ছিল, এই সপ্তাহে সেটা 40-এ নামছে। আর রসুন আদা আমার কাছে কম্পারেটিভলি কম মনে হচ্ছে। আর অন্যান্য বাজার সব কিছুই আগের মতোই আছে। গত ঈদে যে দামে কিনেছি এই ঈদেও সেই দাম বাড়ে নাই, তবে আর আমরা তো কেজি হিসেবে কিনি না, আমাদের যার যতটুকু প্রয়োজন অতটুকু করেই কিনি, কিন্তু বাড়ে নাই। গত সপ্তাহে পেঁয়াজ ছিল আপনার হচ্ছে 45-50 টাকা, এই সপ্তাহে গেল সপ্তাহের তুলনায় একটু কম। এখন বিক্রি করতেছি আমরা 40 আর 45। কোরবানিতে মশলার চাহিদা বেশি থাকে, তবে অন্যান্য বছরের তুলনায় এবার দাম স্থিতিশীল আছে, কমের দিকে আছে। আপনি গেছেবার যে জিরাটা ছিল আপনার 850-900, এই জিরা এবার 600 থেকে 650। গরম মশলার বাজারে বাড়তি ঝাঁজ নেই, জিরার কেজি আগের দামেই আছে। মানভেদে বিক্রি হচ্ছে 600 থেকে 750 টাকায়।
তবে গত বছরের চেয়ে এলাচের দাম বেড়েছে, বিক্রি হচ্ছে 4,500 থেকে 5,200 টাকায়। প্রতি কেজি দারুচিনির দাম 480 থেকে 500 টাকা, জয়ফলের কেজি 1450 থেকে 1600 টাকা, জয়ত্রী বিক্রি হচ্ছে 3400 টাকায়, তেজপাতা প্রতি কেজি 180 টাকা। বাজারে লাচ্ছা ও বার্মিচেলি শ্যামাইয়ের 200 গ্রাম প্যাকেটের দাম 45 টাকা। তবে খোলা বাজারে প্রতি কেজি বিক্রি হচ্ছে 180 থেকে 200 টাকায়। এছাড়া গোল্ডেন কিশমিশ বিক্রি হচ্ছে 850 থেকে 900 টাকায়। সুমাইয়া সানজানা নিম্মি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট হাটে উঠেছে কোটি টাকার 4টি উট, যা দেখতে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। খামারিরা বলছেন কোরবানির পশু হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে মরুভূমির প্রাণী উট, তাই রাজধানীর হাটে এবার আনা হয়েছে উষ্ণ অঞ্চলের এই প্রাণী। দামি এসব প্রাণীর খামারিদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে হাটের ইজারাদাররা। ঈদের এরকমের একটা এক্সট্রা একটা কিছু আসছে, এর জন্য আমাদের অনেক সবাই একটা আনন্দ এটা ফিল করছে। উট দেখার উদ্দেশ্যেই আসা, এমনি আসলে ওরা দেখবে একটু উটগুলো, আমাদের তো দেশে প্রথম আসে উট, বছরে একবারই আসে, এই জন্য দেখতে আসে আর কি। আমদানির পর উটগুলো খামারে লালন পালন করেছেন জোবাইদুল হক এবং নাসির সর্দার। তারা বলছেন অত্যাধিক তাপ সহিষ্ণু বলে দেশের আবহাওয়ার সাথে খুব সহজেই খাপ খাচ্ছে। এই উটগুলো আমাদের এখানে প্রায় 2.5-3 বছর ধরে আছে। আমাদের এখানে 2.5-3 বছর আমাদের আরও টোটাল 6টা উট ছিল, তো আমরা একটা অলরেডি সোল্ড হয়েছে, 2টা সেল হয়ে গেছে, আর 4টা এখানে নিয়ে এসেছি আমরা, এবং আলহামদুলিল্লাহ বাণিজ্যিকভাবে করার চেষ্টা থেকেই আসলে শুরু। ইজারাদার বলছেন নিরাপত্তা ব্যবস্থা ভালো হয় এসব দামি কোরবানির পশু আনতে আগ্রহী খামারিরা। সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আমরা প্রশাসনের সাথে সহযোগিতা নিয়ে সমস্ত অঞ্চলকে আমরা সিসি ক্যামেরায় আওতাভুক্ত করেছি, এবং আমাদের নিজস্ব কিছু গোয়েন্দা বাহিনী আছে, নিজস্ব ভলান্টিয়ার আছে, প্রচুর সংখ্যক প্রায় 400 ভলান্টিয়ার আছে পোশাকে, এবং পোশাক ছাড়া প্রায় আরও 200 আমাদের স্বেচ্ছাসেবক আছে যারা পোশাক ছাড়া সারাক্ষণ পর্যবেক্ষণের ভিতরে আছে। কারণ আপনারা জানেন হাট কেন্দ্রিক অনেক লোকজন, অনেক দুষ্ট লোকজন সক্রিয় হয়, আমরা চেষ্টা করতেছি নিরাপত্তা দেওয়ার। ব্যবসায়ীরা বলছেন দেশে উটের খামার বাড়লে কম টাকায় মিলবে মরুর এই প্রাণী। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার রাজধানীর কোরবানির পশুর হাটের পরিস্থিতি জানবো। তেজগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিল, আপনারই করা একটি প্রতিবেদনে দেখছিলাম তেজগাঁওয়ের হাটে 4টি উট উঠেছে বিক্রির জন্য, সেই 4টির মধ্যে কোনোটি বিক্রি হয়েছে কিনা, আর একটু জানাবেন অন্যান্য পশু যে উঠেছে গরু বা ছাগল, এগুলির বেচা বিক্রি কেমন এখন? শরীফ, হাট কিন্তু আসলে জমজমাট হয়নি বা আনুষ্ঠানিক যে বিক্রি সেটিও এখনো শুরু হয়নি। আপনি জানেন যে এই রাজধানীতে হাট বসানোর ক্ষেত্রে এবং হাট পরিচালনার ক্ষেত্রে কিছু নিয়ম আছে, কিছু শর্ত আছে। এই যারা শর্ত আছে সেটি হচ্ছে যে 5 দিন, ঈদের দিন সহ 5 দিন মূলত রাজধানীতে হাট বসবে। যদি আমরা সেই হিসাব করি, তার কারণ হচ্ছে আপনি এরই মধ্যে জেনেছেন যে 28 তারিখ পবিত্র ঈদুল আজহা হবে, তো সেই 28 তারিখ হিসাব করলে 24 তারিখ থেকে ইজারা শর্ত অনুযায়ী যেহেতু আসলে হাট বসবে, সেক্ষেত্রে এত আগেই যে বিক্রির সুযোগ নেই। তারপরেও যেহেতু বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা কোরবানির পশু নিয়ে আসেন, সেক্ষেত্রে তারা বলছেন যে কোরবানির পশুটি হাটে আনার পরে অন্তত পক্ষে এই কোরবানির পশুটিকে স্বাভাবিক করতে 2 দিন সময় লাগে, সে কারণে তারা নিয়ে এসছেন। তবে আজকে যেহেতু আসলে ছুটির দিন, ক্রেতারা আসছেন, দেখছেন, দরদাম যাচাই করছেন।
রাজধানীর ক্ষেত্রে আরেকটি বড় প্রতিবন্ধকতা হচ্ছে যে আগে কোরবানির পশু নিয়ে সেটি লালন পালন করা এবং রাখার জায়গা রাজধানীর বাসীর জন্য নেই। সেক্ষেত্রে সবাই চায় যে ঈদের 1 দিন বা 2 দিন আগে কোরবানির পশুটি কিনবার। তবে যাদের রাখার জায়গা আছে তারা মূলত আগে ভাগে কেনেন। সেই ধরনের ক্রেতারাই হাটে আসছেন, দাম দর যাচাই করছেন, 2-1টি করে বিক্রি হচ্ছেও। তবে বেশিরভাগ মানুষ বা বেশিরভাগ ক্রেতা এখনো দরদাম যাচাইয়ের মধ্যেই আছেন। কোরবানির হাটে এখন পর্যন্ত আমরা কোরবানির পশুর যে সরবরাহ দেখছি সেটা আসলে একেবারে খারাপ না, অনেক বেশ ভালো রকম কোরবানির পশু এরই মধ্যে এসেছে, আরও আসার অপেক্ষায় রয়েছে। আজকে রাত্রে আসবে, আগামীকাল রাতে আসবে, এরকম আরও 2-3 দিন ধরে কিন্তু আসলে কোরবানির পশু রাজধানীতে ঢুকবে। আজকে সকালবেলায় হাটগুলোতে একটি সমস্যা তৈরি হয়েছে, সেটি হচ্ছে যখন আসলে বৃষ্টি হয়েছে, বৃষ্টির পরে কিন্তু এখানকার যারা ব্যবসায়ীরা আছেন তারা বেশ খানিকটা ভোগান্তির মধ্যে পড়েছেন। তারা তাদের যে ট্রিপল বা পলিথিন আছে সেগুলো টানিয়ে তারা মোটামুটি গবাদি পশুগুলোকে রক্ষা করার চেষ্টা করছেন। তারপরেও বৃষ্টি যদি এরকম হতে থাকে তাহলে তাদের কিন্তু বেশ ভোগান্তির মধ্যে পড়তে হবে বলে কিন্তু আসলে তারা আমাদেরকে জানাচ্ছেন। আরেকটি বিষয় শরীফ আপনি জানতে চাচ্ছিলেন, সেটি হচ্ছে যে গতকাল উটের যে বিষয়টি নিয়ে আমরা কাজ করেছি এবং আজকে সংবাদ প্রচার করেছি, উট চারটির এখনো একটিও বিক্রি হয়নি। তবে বিক্রেতার সাথে কিছুক্ষণ আগে আবার কথা হলো, তিনি যেটি আসলে বলছিলেন যে এই উটগুলো দরদাম চলছে এবং এরই মধ্যে 2টি উট মোটামুটি দরদাম কাছাকাছিতে চলে এসেছে। অর্থাৎ যে উটগুলো 30 লাখ টাকা করে দাম চাওয়া হচ্ছে সেই উটগুলো তারা চাচ্ছেন যে 25 লাখ টাকার মধ্যে সেই উটগুলোকে তারা বিক্রি করবে এবং আরেকটি উট যেটি 22 লাখ টাকা দাম চাওয়া হচ্ছে সেটি 17 বা 18 লাখ টাকা দাম করবে। তো দাম বলছেন এবং তারা আশা করছেন আছে সেই উটগুলো বিক্রি হয়ে যাবে। আশা করছেন যে খুব শীঘ্রই উটগুলো বিক্রি হবে। তো তেজগাঁ হাট থেকে আমার কাছে এটাই ছিল এখনকার সবশেষ। কোরবানির হাটে পশু উঠলেও এখনো বেচা বিক্রি শুরু হয়নি, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী আদিলুর রহমান। গাজীপুরের বিশাল আকৃতির সুলতান দেখতে ভিড় করছেন হাজারো মানুষ। কেউ কিনতে না পারলেও এক নজর দেখতে ছুটে আসছেন দূর দূরান্ত থেকে। অন্যদিকে দিনাজপুরের 1200 কেজির মহারাজা আর পটুয়াখালীর 22 লাখ টাকার কালোমানিক ষাঁড়টি নজর কেড়েছে সবার। গাজীপুরের নাসিমুল ইসলাম খামারে দীর্ঘ 2.5 বছর ধরে ফ্রিজিয়ান জাতের ষাঁড়টি লালন পালন করছেন। আদর করে নাম রেখেছেন সুলতান। 9 ফুট লম্বা ও 6 ফুট উঁচু বিশাল আকৃতির ষাঁড় এলাকায় আর নেই। কোরবানির বাজারে দাম চাইছেন 11 লাখ টাকা। নিজের সন্তানদের মতোই আদর যত্ন আর ভালোবাসা দিয়ে লালন পালন করছেন খামারি। ওর নামটা সুলতান দেওয়ার পিছনে কারণ হচ্ছে ওর মধ্যে একটা সুলতানি রাজকীয় ভাব ছিল ছোট থেকেই, ওর চাওয়ার দৃষ্টিভঙ্গি সবকিছু মিলিয়ে এই কারণে ওর নামটা সুলতান রাখা হয়েছে। দিনাজপুরের বিরামপুরের খানপুর এলাকায় গেলেই চোখে পড়বে 1200 কেজি ওজনের এক ষাঁড়। নাম তার মহারাজা। ষাঁড়টি দেখতে বিভিন্ন গ্রাম থেকে ছুটে আসছেন লোকজন। শখের বশে গত 5 বছর ধরে লালন পালন করছেন লুৎফুর রহমান। বাড়িতে বললাম বাজার খারাপ, বেচা যাবে না, এই বলে ফেরে 1 বছর ধরে পালতেছি, পুষতেছি, খাওয়াচ্ছি, সব সময় আর পিছনে আমি লেগে থাকি। গরুটিকে সুস্থ রাখতে নিয়মিত খোঁজ খবর ও চিকিৎসা নিচ্ছেন প্রাণী সম্পদ কর্মকর্তারা। ষাঁড়টিকে কলা, আপেল থেকে শুরু করে অনেক কিছুই খাওয়ায়। সঙ্গে তো গরুর যে স্বাভাবিক খাবার আছে, ঘাস, ভুসি, ভুট্টা ভাঙা, এগুলো খাওয়ায়। আমরা প্রাণী সম্পদ দপ্তর থেকে সার্বক্ষণিক ওনার দেখাশোনা করছি। পটুয়াখালীর মির্জাগঞ্জে বেগম খালেদা জিয়াকে উপহার দেয়া কালোমানিক এখন বিক্রির জন্য প্রস্তুত করছেন খামারিরা। 45 মনের ষাঁড়টির দাম হাঁকছেন 22 লাখ টাকা। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কোরবানির ঈদ সামনে রেখে বিভিন্ন জেলার হাটগুলোতে পশুর সংখ্যা বাড়লেও এখনও জমে ওঠেনি বেচা বিক্রি। বিভিন্ন হাট ঘুরে দাম যাচাই করছেন ক্রেতারা। এ নিয়ে বিস্তারিত জানবো। রাজশাহী এবং সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাব রাজশাহীতে, সেখানে আছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, একটু জানাবেন রাজশাহীর হাটে এবার কেমন দেখছেন পশু আমদানি, আর ভারত থেকে গরু আসছে কিনা রাজশাহীর বাজারে?
আমি এখন অবস্থান করছি রাজশাহীর সবচেয়ে বড় যে পশুর হাট সিটি হাট, সেটি এখানে অবস্থান করলো। এখন পর্যন্ত হাট জমজমাট বলতে যেটি বোঝায় সেটি কিন্তু এখনো সেই রূপটি নেয়নি এবং হাতে খুব বেশি সময় নেই। তারপরেও এখানে যারা ক্রেতা বিক্রেতা রয়েছেন, মূলত যারা হাটে ইজারাদাররা রয়েছেন, তারা বলছিলেন যে আগামী শনিবার রোববার থেকে হয়তো হাটটি পূর্ণাঙ্গভাবে জমে উঠবে। তবে একদমই যে ফাঁকা সেটি নয়, বেশ কিছু গরু এখানে এসেছে। এখানে এবার গেলবারের তুলনায় হাটে গরু যেগুলো দেখেছি আমরা, সেগুলোর দাম বেশ চওড়া। এখন পর্যন্ত আমরা দেখেছি যে 6 মণ বা 8 মণের যে গরুগুলো রয়েছে সেগুলো 2.5 লাখ টাকার উপরে দাম চাওয়া হচ্ছে। প্রায় 2,60,000 থেকে 70,000 টাকা দাম চাওয়া হচ্ছে। যেটি 4 মণ বা 3.5 থেকে 4 মণের গরু হবে সেটি দাম চাওয়া হচ্ছে 1,80,000 থেকে 2 লাখ টাকা। এবং এর আগে আমরা দেখেছিলাম যে এখানে মূলত বুধবারে যে হাটটি ছিল সেখানে আমরা দেখেছিলাম যে গরু যে মাঝারি আকৃতির গরু সেটির চাহিদাই সবচেয়ে বেশি। এসে ক্রেতারা মূলত মাঝারি আকৃতির গরুর দিকেই তাদের আকর্ষণ বা সেটি নিয়ে বেশি দাম দর করতে দেখে গেছে। আরেকটি হচ্ছে যে রাজশাহী সীমান্তলগ্ন এলাকা এবং এখানে এইবার ভারতীয় গরুর আধিপত্য খুব একটা নেই বা একদম নেই, অনেকটা নেই বললেই চলে। আমরা এখন পর্যন্ত গেল যে কয়েকটি হাট গেছে সেখানে ভারতীয় গরু আমরা দেখতে পাইনি। মূলত দেশীয় যে গরুগুলো রয়েছে সেগুলোই এখানে দেখেছি আমরা এখন পর্যন্ত। সেই সাথে এই হাটের ব্যবস্থাপনার প্রসঙ্গ যদি বলা হয়ে থাকে, রাজশাহী সিটি হাট সহ অন্যান্য যে হাটগুলো রয়েছে প্রশাসনের পক্ষ থেকে এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন, সেই সাথে সাদা পোশাকি নজরদারি রয়েছে, কারণ এখানে মলমপাটির দৌরাত্ম্য হাটগুলোতে সবচেয়ে বেশি থাকে। এই বিষয়টি নিয়ে প্রশাসনের সতর্ক অবস্থান এটি কিন্তু দৃশ্যনীয়। সেই সাথে প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে চিকিৎসকদের যে একটি বুথ সেখানে রয়েছে, যে কোনো পশু কোনো ক্রেতা যদি মনে করেন যে সেটি অসুস্থ কিনা যাচাই করার জন্য সেখানে তাদের সহযোগিতা নিতে পারবেন। এবং হাটে যে জাল টাকার প্রসঙ্গ যেটি আসে সেটিও কিন্তু শনাক্তকরণের যে মেশিন সেটিও কিন্তু আমরা দেখেছি হাটগুলোতে এরই মধ্যে সেটি রয়েছে। তো এখন পর্যন্ত হাট খুব বেশি জমে ওঠে না। রাজশাহী সিটি হাট সহ অন্যান্য যে হাটগুলো রয়েছে খুব জমে না উঠলেও এখন পর্যন্ত যে গরু পশুগুলো হাটে আমরা দেখেছি সেগুলোর দাম তুলনামূলকভাবে গেলবারের তুলনায় বেশ চড়া। যদিও প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে যে চাহিদার তুলনায় প্রায় 1 লাখ গরু কিন্তু রাজশাহীতে উদ্বৃত্ত রয়েছে এবং তারা বলছিলেন যে পশুর কোনো সংকট পড়বে না। ভারত থেকে বা অন্যান্য থেকে আমদানিকৃত কোনো পশুর উপরে চাহিদা নয়, বরং স্থানীয় পশুই উদ্বৃত্ত রয়েছে। এখানে পশুর কোনো সংকট নেই। এ ছিল সরকারের পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে পশুর কোনো সংকট হবে না। মুস্তাফিজ, আপনি আমাদের সাথেই থাকুন। এবার একটু সিরাজগঞ্জের খবর জানবো। সেখানে আছেন সহকর্মী দিলীপ কুমার। দিলীপ, একটু জানাবেন, রাজশাহীর চিত্র শুনছিলাম, সেখানে এখন পর্যন্ত বেচা বিক্রি তেমন জমে ওঠেনি। সিরাজগঞ্জের কি পরিস্থিতি? আমি এখন দাঁড়িয়ে আছি সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার শমশেরপুরের হাটে। এই হাটটি আসলে স্থায়ী একটি হাট এবং প্রতি সোমবার এই হাটে বসে। তবে কোরবানির ঈদ উপলক্ষে আজকে কিন্তু শুক্রবারে বিশেষ হাট বসানো হয়েছে। আমি যদি আপনাকে এখন দেখাই যে আসলে এই যে গরুর হাটটি যেটি রয়েছে সেই হাটটি কিন্তু গরু এবং ছাগল দিয়ে পরিপূর্ণ হয়ে গেছে। পাশাপাশি আমরা দেখেছি যে হাট ছাড়িয়ে কিন্তু এইখানকার যে সড়ক এবং পাশে একটি শিক্ষা প্রতিষ্ঠান আছে সেখানেও কিন্তু গরু তোলা হয়েছে। এবং এখানে আমরা দেখেছি যে সকাল থেকে কিন্তু আসলে যারা বিক্রেতা তারা তাদের খামারিরা পশু নিয়ে এখানে এসেছেন, কিন্তু যে বেচা বিক্রি এখনো কিন্তু এখানে শুরু হয়নি। এই হাট ঘুরে আমরা যেটা দেখেছি যে এখানে হচ্ছে ছোট এবং মাঝারি সাইজের গরুটি বেশি তোলা হয়েছে এবং বড় এবং অধিক বড় যেগুলো সেগুলো কম। এখানে আমরা কথা বলে দেখেছি যারা বিক্রেতা আছে তারা বলেছে যে এখানে আসলে 1 লাখ থেকে 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ টাকার যে গরু সেই গরুর চাহিদাগুলো বেশি রয়েছে, তবে বেশি মূল্যের গরু এখানে আসে না। এবং আমরা দেখি যে দূর দূরান্ত থেকে যারা প্রান্তিক খামারি আছে, কৃষক আছে, তারা কিন্তু এই যে শমশেরপুরে হাটে সেখানে গরু নিয়ে এসেছে। তবে এখনো বেচা বিক্রি শুরু হয়নি। আমরা হাট ঘুরে দেখেছি যে এখানে হাট কমিটি যারা আছে তাদের প্রচুর পরিমাণ ভলেন্টিয়ার রয়েছে। তবে প্রশাসনে আমরা এখন পর্যন্ত কোনো পুলিশ কিন্তু আমরা এই হাটে দেখিনি নিরাপত্তার জন্য। এবং আমরা দেখেছি যে এখানে কিছু গ্রাম্য পুলিশ রয়েছে যারা আসলে ই করছে। এখানে আমরা দেখেছি গত হাটে কিন্তু এখানে কয়েকজন পকেট মার ধরেছিল এবং সেটি হাট কমিটি যারা তারা পুলিশের। আমরা এই গরুর হাটে কোরবানির সময় জাল টাকার একটি প্রভাব দেখে থাকি। তো এই সিরাজগঞ্জের হাটগুলোতে জাল টাকার নির্ণয়ের কোনো মেশিন বা কোনো ব্যবস্থা করা হয়েছে কিনা? সেই বেচা বিক্রিতে বাড়বে। দিলীপ, একটু জানতে চাচ্ছিলাম, কোরবানির সময় আমরা পশুর হাটে জাল টাকার প্রভাব দেখে থাকি। তো সিরাজগঞ্জের বাজারে জাল টাকার নির্ণয় বা জাল টাকা ধরার জন্য প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা আছে কিনা?
আমরা জানি যে এই হাটের যে জাল টাকার যে ছড়াছড়ি হয়, কিন্তু এই যে হাটটি রয়েছে সমেশপুরের যে হাটটি একটি বড় হাট বসেছে, কিন্তু এই হাটে কিন্তু আসলে প্রাণী সম্পদের তেমন কোনো আমরা বুথ দেখিনি, নিরাপত্তা বাহিনীর যে বুথ সেটাও দেখিনি, এবং জাল টাকা শনাক্তকরণের জন্য প্রশাসনিক যে ব্যবস্থা সেগুলোও কিন্তু আমরা দেখিনি। আমরা এক প্রকার দেখেছি যে এখানে মূলত যে হাট কমিটি যারা, তারাই স্বেচ্ছাসেবকের মাধ্যমে যে হাটের যে ক্রেতা বিক্রেতার নিরাপত্তা নিশ্চিতকরণ সেটাই করছে, কিন্তু আসলে প্রশাসনিক বা আইন শৃঙ্খলা বাহিনী তেমন নজরদারি নেই কিন্তু এই সমেশপুরের হাটে। দিলীপ এবং মুস্তাফিজ, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। খাস বা হাসিল আদায়ের নামে অনিয়মের অভিযোগ উঠেছে লক্ষ্মীপুরের রায়পুরের ঐতিহ্যবাহী বাহার আলী মোল্লার হাট পশুর হাটে। ইজারা স্থগিত থাকা এই হাটে সরকারি নিয়ম অমান্য করে ক্রেতা বিক্রেতাদের কাছ থেকে কাঁচা রসিদে হাসিল আদায় করছে স্থানীয় তহসিলদার ও প্রভাবশালী একটি চক্র। অনিয়মের কারণে ক্ষুব্ধ হয়ে বাজার ছাড়ছেন দূর দূরান্ত থেকে আসা ব্যাপারীরা। বাহার আলী মোল্লার হাট লক্ষ্মীপুর জেলার রায়পুরের দক্ষিণ চরবংশী ইউনিয়নের এই পশুর হাটে প্রতি সপ্তাহেই চলে কয়েক কোটি টাকার লেনদেন, কিন্তু এবার এই ঐতিহ্যবাহী হাট ঘিরেই দানা বেঁধেছে অনিয়ম আর দুর্নীতির পাহাড়। ফেব্রুয়ারিতে ৬৫ লাখ টাকা সরকারি মূল্য নির্ধারণ করে হাটের ইজারাটাকে উপজেলা প্রশাসন আইনি জটিলতায় তা স্থগিত হয়। প্রশাসনের তত্ত্বাবধানে খাস আদায়ের নিয়ম থাকলেও বাস্তবের চিত্র পুরোপুরি ভিন্ন। স্থানীয় ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার আব্দুস সাত্তার ও একটি চক্রের বিরুদ্ধে খাস আদায়ের অভিযোগ উঠেছে। ব্যারিরা প্রচুর ধরা ভাই, ব্যারিরা গরু বেচা কিনা করতে না, গৃহস্থ কিনতে না কিনলে এক গরু আসলে লাখে ২০০০ ৩০০০ টাকা আসলে চা লাখে ২০০০ কিনার থেকে না, আর যারা আমরা বিক্রি করি আঙ্গুর না ২০০ টাকা করি। কোনো গরু চা ৫০০০, কোনো গরু চা ৪০০০, এই কারণে কোনো কাস্টমার ক্রেতা নাই। তহসিলদার দায় এড়াতে চাইলেও সাধারণ ক্রেতাদের অভিযোগ সরকারি রেট চার্জ ছাড়াই আদায় করা হচ্ছে অতিরিক্ত হাসিল। সবগুলোতে আমাদের সব রিসিভিং কপি, পাবলিকের কপি, 3টা কপি চেক করব। আজকের বাজারে আমরা অনিশ্চিত ছিলাম, বাজার কারণে আমরা করব না এই জন্য, কারণ এটা নাকি হাইকোর্টে একটা যে স্থগিত আছে ওটা প্রত্যাহার হয়েছে। তাৎক্ষণিক আমরা কিছু রিসিট ছাপাইছি, রিসিট ছাপাই এই জন্য আমরা ওই টাকাটা আদায় করছি। সরকার আমার বিশ্বাস না করলে এখানে যে কমিটি আছে না, খাস আদায়ের কমিটি, তারা এটা করবো, যাচাই বাছাই করবো, বলছি তারা ধরবো। স্থানীয়রা বলছেন এই হাটের মাধ্যমে স্থানীয় ইউনিয়ন বিএনপির সভাপতি হারুনুর রশিদ হাওলাদারকে সুবিধা দিচ্ছে প্রশাসন। তবে অভিযোগ অস্বীকার করেছেন এই বিএনপি নেতা। এটা সঠিক না। মিলেমিশের খাস কালেকশনের কি আছে? বিএনপিরা তারা মিলেমিশে খাস কালেকশনের এটা কেমন, এটা তো আমি আজ বুঝি না। সরকারও তো কালেকশন করতেছে, এবং সরকার যে কালেকশন করে যে টাকাটা নিতেছে ওনারা ওনাদের অ্যাকাউন্টে নিয়ে ওনারা এটা জমা করতেছে। ওখান তো ওই সময় আমাদের আর কোনো নাই। এদিকে অতিরিক্ত টাকা আদায়ের বিষয়ে সুনির্দিষ্ট কোনো উত্তর নেই প্রশাসনের কাছে। তবে অনিয়ম প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। আমাদের সরকারি বিধি মোতাবেক যেভাবে হচ্ছে একটি বাজার যদি ইজারা না হয় তাহলে এটিকে খাস কালেকশন করার একটি প্রক্রিয়া আমাদেরকে বলা আছে। আমরা সেই প্রক্রিয়া মোতাবেক আমরা একটি কমিটি আছে, কমিটির মাধ্যমে খাস কালেকশন করছি এবং সেই খাস কালেকশন প্রক্রিয়া অব্যাহত আছে। আপনাদের কাছ থেকে হয়তো কিছু বিষয় আমরা জেনেছি, সেই বিষয়গুলো আমরা পরবর্তীতে খতিয়ে দেখব। যদি কোনো অসঙ্গতি থাকে তাহলে সেগুলোর বিরুদ্ধে আমরা যথাযথ ব্যবস্থা নেব। স্বেচ্ছাসেবকের আড়ালে এই অর্থ লুটপাট বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ দেখতে চায় ভুক্তভোগীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নওগাঁয় আজ থেকে আম নামানো শুরু হয়েছে। জাত ভেদে পর্যায়ক্রমে বাজারে আসবে বিভিন্ন জাতের আম। চলতি মৌসুমে নওগাঁ জেলা থেকে প্রায় ৪,০০০ কোটি টাকার আম বিক্রির আশা রয়েছে। এ নিয়ে বিস্তারিত জানবো, নওগাঁ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাদিকুল ইসলাম। সাদিক, একটু জানাবেন আজকে কোন কোন জাতের আম নামানো শুরু হয়েছে, আর গত বছরের তুলনায় এবছর দাম কেমন? আমি আপনাকে শুরুতেই যদি দেখাতে চাই যে আমি এখন মহাদেবপুর উপজেলার একটি বাগানে আছি। আপনি জানেন যে দেশের অন্যতম আম উৎপাদনকারী জেলা নওগাঁয় কিন্তু আজ থেকে আম নামানো শুরু হয়েছে এবং দুটি আম নামানোর মধ্যে দিয়েই কিন্তু উদ্বোধন করা হয়েছে। যদিও বা আনুষ্ঠানিকভাবে এটার উদ্বোধন করা হয়নি, বাগান মালিকরা এবং যারা ক্রেতা তারা কিন্তু নিজের উদ্যোগেই গাছ থেকে আম নামাচ্ছেন। আমি আপনাকে জানাতে চাই যে নওগাঁ জেলায় কিন্তু ৩০,৩১০ হেক্টর জমিতে কিন্তু আমের বাগান রয়েছে এবং এই বাগানে প্রায় ৪.৫ লাখ মেট্রিক টন আম উৎপাদন হবে বলে কৃষি বিভাগ আশা করছে। তারা আরো জানিয়েছে যে এই আম কিন্তু আপনার দেশ বিদেশে প্রায় ৪,০০০ কোটি টাকারও বেশি মূল্যে বিক্রি হতে পারে বলে তারা আশা করছেন। তিনি আমাকে এখানকার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হুমায়রা মন্ডল আমাকে যেটি জানিয়েছেন যে গত বছরের তুলনায় কিন্তু এবছর আমের
ফলন কিন্তু অত্যন্ত ভালো হয়েছে। যে বাগানে আপনার যে প্রতি বিঘায় 50 থেকে 60 মণ বা 100 মণ হতো, সেটি কিন্তু দেখা গেছে যে আপনার ফলন 10 থেকে 20 মণ আরো বেশি এবার মানে বেশি হচ্ছে। এবং সেক্ষেত্রে এবং মানে এবার কৃষকরা অনেকটাই আপনার তাদের কাঙ্ক্ষিত যে মূল্য সেটি পাবে বলে আশা করছেন। কিন্তু এখানকার আম চাষিরা যেটি বলছেন যে আসলে এই বছর কিন্তু আপনার ফলন ভালো হলেও যদি দাম তারা ভালো না পায়, সেক্ষেত্রে কিন্তু তাদের জন্য আপনার ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। কারণ গত বছর তারা অনেক ধন্যবাদ সাদিকুল আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। পদ্মা ব্যারেজ নির্মাণ করা গেলে বাড়বে খাদ্য উৎপাদন। পানি ধরে রাখার সক্ষমতা তৈরি করতে পারলে এই প্রকল্প নতুন মাইলফলক হতে পারে বলছেন বিশেষজ্ঞরা। নদী বিশ্লেষকরা বলছেন পদ্মা ব্যারেজ প্রকল্প শুরুর আগে গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়ন জরুরি। শুষ্ক মৌসুমে পানির সঠিক হিসাব না পেলে ব্যারেজের সুফল আসবে না। নদীর পলি নিষ্কাশন ব্যবস্থাও চ্যালেঞ্জ হিসেবে দেখছেন পরিবেশ আন্দোলনকারীরা। ভারত ফারাক্কা ব্যারেজের মাধ্যমে শুষ্ক মৌসুমে গঙ্গার পানি প্রত্যাহার করে। এতে বাংলাদেশের পদ্মা অববাহিকায় পানির প্রবাহ মারাত্মক হ্রাস পায়। গড়াই, মধুমতি, হিসনা, মাথাভাঙা, চন্দনা নদী শুকিয়ে বালুচর হয়। এতে দক্ষিণ পশ্চিম ও উত্তর পশ্চিমাঞ্চলের ২৬ জেলা পানি সংকটে পড়ে। নদী প্রবাহ কমায়, সুন্দরবন অঞ্চলে বাড়ছে লবণাক্ততা। পরিবেশগত বিপর্যয় মোকাবেলা ও দীর্ঘমেয়াদী জননিরাপত্তা নিশ্চিতে রাজবাড়ী জেলার পাংশা পয়েন্টে পদ্মা নদীর উপর ব্যারাজ নির্মাণ করবে সরকার। পরিবেশ কর্মীরা বলছেন, শুষ্ক মৌসুমে গঙ্গা থেকে পদ্মায় পানি 10,000 কিউসেকের কম আসে। সে সময় ব্যারাজ দিয়ে 290 ঘনমিটার পানি সরবরাহ করা হবে। আমাদের 1997 ওয়াটার কোর্স কনভেনশন এখন রেটিফাইড হয়ে গিয়েছে। আমাদের সরকার কেন এটাতে সাইন করছে না? তারা করে ভারতের কাছ থেকে আমাদের অভিন্ন নদীর ন্যায্য পানির হিস্সা আদায় করবে। এটা করে তো আরও ভারতকে সুযোগ করে দেয়া হচ্ছে নানা রকম অপপ্রচার কিংবা ক্ষতি করার এই দেশের। উজানে ফারাক্কা ব্যারেজের কারণে গঙ্গা নদীর স্বাভাবিক পলি প্রবাহে গতি কমেছে। আবার ভাটিতেও আরেকটি ব্যারাজ হলে নতুন করে পলি ব্যবস্থাপনায় প্রভাব পড়তে পারে। তাই ব্যারাজের সুফল পেতে পলি ব্যবস্থাপনায় গুরুত্ব দিতে হবে। 33 সালে বা আরো পরবর্তীকালে যখন যেটা পুরো পরিপূর্ণতা পাবে, তখন অবজারভেশনের মাধ্যমে, মনিটরিং এর মাধ্যমে এই পলিগুলো কোথায় সত্যিকারভাবে পড়ছে, প্র্যাকটিক্যালি কোথায় পড়ছে, সেটাকে দেখে একটি ড্রেজিং এর পরিকল্পনা রাখতেই হবে। গবেষকেরা বলছেন, পানি ব্যবস্থাপনায় দেশের সবচেয়ে বড় প্রকল্প হবে পদ্মা ব্যারেজ। তবে 2010 সালের এডিবির সম্ভাব্যতার সমীক্ষার উপর নির্ভর না করে নতুন সমীক্ষা জরুরি। বছরে প্রায় 700 মিলিয়ন টন পলি পানির সঙ্গে আসে গঙ্গার। তো ফারাক্কার কারণে এটা 300 মিলিয়ন টন আটকা পড়ে গেছে উজানে, যে কারণে ওখানে পানি, নদী উঁচু হয়ে গেছে, ভাঙন দেখা দিচ্ছে। নতুন করে সম্ভাব্যতা যাচাই সেগুলো হয় নাই। আমার মতে এটা তাড়াহুড়া হয়ে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, 34,000 কোটি টাকায় প্রথম পর্যায়ে পদ্মা ব্যারেজ সঠিকভাবে নির্মাণ হলে বাড়তি 26 লাখ টন খাদ্য ও 2.5 লাখ টন মাছ উৎপাদন বাড়বে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল বিরতিহীন সংবাদ দুপুরে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ইউটিউব, ফেসবুক এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।